গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে ১৬তম পর্ব। বরিশালের বানিয়াপাড়ার একটি বড় দোতলা লঞ্চের দোতলায় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে রসুল শুকনা মুখে বসে আছেন। লঞ্চে ৩০ জন সৈনিক, ৫ জন পশ্চিম পাকিস্তানের পুলিশ এবং কিছু রাজাকারকে উঠানো হয়েছে। জানে রসুলকে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, হেমায়েতপুর বাহিনীকে শেষ করে দেয়া। হেমায়েতপুর বাহিনীর বর্তমান কোথায় আছে, কিভাবে আছে, সেই তথ্য নিয়ে একজন ইনফরমার এসেছে। ইনফরমারের নাম কায়েস আলী। তার বয়স ৪০-এর নিচে, থুতনিতে ছাগলা দাড়ি, মাথায় বেতের গোলটুপি। তিনি চোখে সুরমা দিয়েছেন। এক চোখের সুরমা কি কারণে জানি লেপ্টে গিয়েছে। এখন তাকে দেখে মনে হচ্ছে মারামারি করতে তিনি চোখে কালশিটা ফেলেছেন। ক্যাপ্টেন জানে রসুল এই ইনফরমারের উপর খুবই বিরক্ত হচ্ছেন। তার কথাবার্তা থেকে তেমন কিছু উদ্ধার করা যাচ্ছে না, বরং উল্টা সন্দেহ হচ্ছে এ লোক আসলে হেমায়েত বাহিনীর একজন স্পাই। এর কথায় লঞ্চ নিয়ে কোথাও উপস্থিত হওয়া মানে বিপদে পড়া, অথচ উপর থেকে নির্দেশ এসেছে অভিযানে বের হতে হবে। নদীপথের অভিযানের দায়িত্ব নৌবাহিনীর। তারা গানবোট নিয়ে বের হবে, কাজ শেষ করে গানবোট নিয়ে ফিরে আসবে। এইসব জায়গায় স্থলবাহিনীকে লক্কর ঝক্কর করে লঞ্চে পাঠানোর মানে কি? ক্যাপ্টেন জানে রসুলের ধারণা, সেনাবাহিনী এখন চলছে হুজুগের উপর। উপরের লোকজনের যার মাথায় যা আসছে তাই করছে। ওয়্যারলেস অর্ডার পাঠিয়ে দিয়েই খালাস। কায়েস আলী পাঞ্জাবির পকেট থেকে পানির ডিব্বা বের করে 2টা পান একসঙ্গে মুখে দিয়ে বলল, মেজর সাহেব, এখন কি করবেন ঠিক করলেন? কথাগুলো সে বলল কাজ চালাবার মতো উর্দুতে। এটা ভালো। অনেক ইনফরমার আছে যারা উর্দু বলতে পারে না, বুঝতেও পারে না। তাদের সঙ্গে কথা বলতে হয় দুভাষীর মাধ্যমে। দুভাষীরা সবসময় নিজেদের কিছু কথাবার্তা ঢুকিয়ে দেয়। তোমার নাম কায়েস আলী? জে সাহেব। উর্দু কোথায় শিখেছ? আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে 5 বছর কাজ করেছি। কি চাকরি? কিচেনে হেল্পার। চাকরি চলে গেল কেন? রিজিকের মালিক আল্লাহ। তিনি মিলিটারি থেকে রিজিক উঠায় নিয়ে আসেন বলে চাকরি চলে গেছে। তুমি হেমায়েত বাহিনীকে চেনো? কেন চিনব না? দুঃসম্পর্কের আত্মীয়তা আছে। কার সঙ্গে আত্মীয়তা? হেমায়েত উদ্দিনের সঙ্গে। ওনার স্ত্রীর নাম হাজেরা খাতুন। যুদ্ধের সময় গুলি খেয়ে মারা গেছে। সে এক হিন্দু মেয়ের দ্বিতীয় বিবাহ করেছে। তার নাম সুখেনা রানী রায়। তার বড় ছেলের নাম হাসিবুদ্দিন, ডাকনাম পাপ্পু। তুমি হেমায়েত উদ্দিনকে ধরিয়ে দিতে চাও? অবশ্যই। কারণ কি? পাকিস্তান টিকিয়ে রাখতে হবে না? শুধু পাকিস্তান টিকিয়ে রাখার জন্য তাকে ধরিয়ে দেবে? অন্য কারণও আছে, পারিবারিক। হেমায়েত উদ্দিন কোথায় আছে তুমি জানো? অবশ্যই অবশ্যই। সেখানে গেলে আমরা তাকে পাব? সে হইল শুশুক। এইটা বিবেচনায় রাখতে হবে। শুশুক কি? শুশুক থাকে পানিতে, ভুজ করে ভাসে, আবার ভুজ করে ডুব দেয়। সে এখন যেখানে আছে সেখানে পথ দেখিয়ে আমাদের নিয়ে যেতে পারবে? আমারে সারেঙ্গের সাথে বসায় দেন, আমি নিয়ে যাব। তবে খালে ঢুকতে হবে, জোয়ার ভাটা বিবেচনা করে চলতে হবে। নদীতে জোয়ার ভাটা আছে নাকি? কি যে বলেন, আমরা এইটার জোয়ার ভাটার দেশ। নদীপথে চলতে হলে নদীর হিসাব চলতে হবে। নদীর হিসাবে চলতে হলে কখন রওনা দিতে হবে? আরও 1 ঘন্টা পরে। ঠিক আছে, তুমি এখন যাও, 1 ঘন্টা পরে রওনা দেব। ক্যাপ্টেন জানে রসুল বরিশাল এলাকার একটা ম্যাপ বের করে সামনে টেবিলে রাখলেন। ম্যাপে দেখে কোনো কিছুই বোঝার উপায় নেই। মাকড়সার জালের মতো চারদিকে নদী নালা, অতি দুর্গম অঞ্চল। এই অঞ্চল যে চেনে না, তার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া পুরোপুরি অসম্ভব একটা ব্যাপার। এরকম অবস্থায় তাকে অভিযানে যেতে হচ্ছে এমন একজনকে সাহায্য করতে, যার সম্পর্কে তেমন কোনো তথ্য তার কাছে নেই। এ লোক 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হাবিলদার ছিল। দীর্ঘদিন অ্যাবোটাবাদ সেনাবাহিনী স্কুলের প্রশিক্ষক ছিল। এখন সে মুক্তি হয়েছে।
বদের হাড্ডি হয়েছে, ভারতের কোনো রকম সাহায্য ছাড়াই নাকি বিশাল বাহিনী তৈরি করেছে। এই বাহিনী কোনো রকম ভয়ভীতি ছাড়াই সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। ঠুসঠাস করে কয়েকটা গুলি করে পালিয়ে যাওয়ার টাইপ যুদ্ধ না, সরাসরি সম্মুখ যুদ্ধ। পাকিস্তান সেনাবাহিনী এদের গুন্তির মধ্যে ধরছে, এটাও এক বিস্ময়কর ঘটনা। ব্যাটা এখন আবার হিন্দু বিয়ে করেছে। স্ত্রীর নাম সোনেকা রানী রায়। হিন্দু বিয়ে তো করবেই, হেরা এমনকি হাফ হিন্দু। ক্যাপ্টেন জানি রাসুলের কাছে খবর আছে, পূর্ব পাকিস্তানের মুসলমানরা বেশিরভাগ সময় মুসলমানি করায় না। 1 ঘন্টার জায়গায় লঞ্চ ছাড়ল 1.5 ঘন্টা পর। লঞ্চের নাম এমডি যমুনা। কায়েস আলী সারেঙ্গের পাশে বসে পথ দেখে তাকে নিয়ে যাচ্ছে। তারা যাচ্ছে বানিয়াপাড়া থেকে স্বরূপকাঠির দিকে। হেমায়েত বাহিনীর মূল লক্ষ্য শর্ষিনার পীর সাহেবের আস্তানায় যে মিলিটারি ক্যাম্প আছে সেখানে আক্রমণ করা। তারা সময় এবং সুযোগের অপেক্ষায় আছে। ক্যাপ্টেন জানি রসুল কায়েস আলীরকে ডেকে পাঠালেন। তথ্যগুলো ভালোমতো আবারও যাচাই করে নেওয়া দরকার। হেমায়েত বাহিনী যেখানে লুকিয়ে আছে সেই জায়গাটা তুমি চেনো? অবশ্যই, বিরাট পেয়ারা বাগান, জংলার মতো সেইখানে আছে। হেমায়েতুদ্দিন নিজেও কি দলের সঙ্গে আছে? উনি নিজে সব অপারেশনে থাকেন, তার স্ত্রীও থাকেন। স্ত্রী হিন্দু, নাম সোনেকা রানী, রায় বংশ। তার স্ত্রী যে হিন্দু এটা একবার বলেছ, নতুন কিছু থাকলে বলো। তার স্ত্রী যুদ্ধ করে, রাইফেল চালাতে পারে, এলএমজিও চালাতে পারে। এটা অবশ্য শোনা কথা, আমি নিচে দেখি নাই। স্যারকে একটা পান খাবেন? আমি পান খাই না। কায়েস আলী 2টো বড় পান মুখে দিয়ে তৃপ্তির সঙ্গে চাবাতে চাবাতে বলল, আমি সারেঙ্গের সাথে বসি, এর বাড়ি চিটাগাং, এই অঞ্চল সম্পর্কে কিছু জানে না। যাও। কায়েস আলী চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই লঞ্চের ইঞ্জিন থেমে গেল। একটু পরপর ঘটাং ঘটাং শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। লঞ্চ থেমে আছে মাঝ নদীতে। তবে এখানে নদী তেমন চওড়া না। মাছ ধরার নৌকা চোখে পড়ছে। ইলিশের মরশুম, জেলেরা প্রাণের ভয় তুচ্ছ করে মাছ মারতে বের হয়েছে। শুধু গানবোটের বিশেষ শব্দ কানে এলে নৌকা নিয়ে দ্রুত কোনো খালে ঢুকে পড়ে। এমভি যমুনাকে দেখে তারা সাধারণ লঞ্চে মনে করেছে। লঞ্চ সাজানো হয়েছে সেইভাবেই। সৈন্যরা লুকিয়ে আছে একতলায়। তাদের বলা হয়েছে কেউ যেন জানালা দিয়ে মুখ বের না করে, কেউ যেন তাদের দেখতে না পারে। 1 তলা 2 তলা দুটোই মালে বোঝাই, নারিকেল, পেয়ারা, কাউফল। আলাদা করে মাল বোঝাই করতে হয়নি। মিলিটারিরা মাল বোঝাই এই লঞ্চ রিক্রুট করেছে। ক্যাপ্টেন জানি রসুল খবর নিয়ে জানলেন লঞ্চের ইঞ্জিনে কি না কি সমস্যা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ইঞ্জিন ঠিক হবে। 1 ঘন্টা পর জানানো হলো ইঞ্জিন ঠিক করা যাচ্ছে না, তবে খুব কাছে একটা লঞ্চ মেকানিক বাড়ি। ক্যাপ্টেন সাহেব অনুমতি দিলে সারেং সেই লঞ্চ মেকানিককে নিয়ে আসতে পারবে। মেকানিককে বাড়িতে না পাওয়া গেলেও অসুবিধা নেই, তার বাড়ি থেকে কয়েকটা রেঞ্জ নিয়ে এলে সে নিজেই ঠিক করতে পারবে। জানি রসুল অত্যন্ত বিরক্ত হয়ে বলল, কতক্ষণ লাগবে? সারেং জানালো, যেতে আসতে যতক্ষণ লাগে, ঊর্ধ্বে 1 ঘন্টা। ক্যাপ্টেন অনুমতি দিলেন। অনুমতি না দিয়ে তার উপায়ও ছিল না। দ্বিতীয় কোনো বিকল্প তার হাতে নেই। অন্য কোনো লঞ্চ নিয়ে তিনি যে ফিরে যাবেন সেই উপায়ও নেই। নদীপথে এখন লঞ্চ চলাচল করে না বলেই হয়। তার সঙ্গে ওয়্যারলেস সেট নেই, কারোর সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাওয়ারও উপায় নেই। 1 ঘন্টার মধ্যে সারেঙ্গের ফেরার কথা। 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, সারেঙ্গের খোঁজ নেই। বেলা হয়েছে 5টার উপর বাজে। দিনের আলো কমে এসেছে। আকাশে মেঘ জমতে শুরু করেছে। মেজর জানি রসুল কয়েস আলীকে ডেকে পাঠালেন। কয়েস আলী বিনীত মুখে সামনে এসে দাঁড়াল। জানি রসুল বিরক্ত মুখে বলল, ঘটনা কি? কয়েস আলী উদাস গলায় বলল, ঘটনা ভালো না। ঘটনা ভালো না মানে কি? সারেং লঞ্চ ফালায় তার হেল্পার নিয়ে ফালায় গেছে বলে মনে হয়। এরকম মনে হবার কারণ কি? হাবে ভাবে বুঝলাম, 2 আর 2 মিলে 4 বের করলাম। সহজ হিসাব, জটিল হিসাব না তো। জটিল হিসাব না? যে না, আপনারা আগেই বলছি সারেঙ্গের বাড়ি চিটাগাং। এই অঞ্চলে সে কিছুই চিনে না, সে কিভাবে মেকানিক ধরে আনবে? এইটা আমাকে আগে বলনি কেন? একবার ভাবলাম বলি, পরে ভাবলাম
মানুষরা এত সন্দেহ করা ঠিক না। সে লঞ্চ নিয়ে এই অঞ্চলে চলাফেরা করে, মেকানিকের বাড়ি চিনতেও তো পারে। সারেং যদি সত্যি সত্যি পালিয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের করণীয় কি? জনাব, এই বিষয়ে আমি গভীর চিন্তায় আছি। একটা সিদ্ধান্ত নিয়েছি, অনুমতি দিলে বলি। বলো। আমার মন বলতেছে লঞ্চের ইঞ্জিন ঠিক আছে, বেটা ইচ্ছা করে লঞ্চ চড়ায় উঠাই দিয়েছে। লঞ্চ কি চড়ায় বেঁধে আছে? জি, শিকারপুরে ছোট্ট লঞ্চ আছে। আপনি যদি আমার সঙ্গে কোনো লোক দেন, আমি নৌকা যুগে শিকারপুর যাব, সেখান থেকে লঞ্চ নিয়ে ফিরব। জায়গাটা ভালো না, রাতে এখানে লঞ্চে আটকা পড়লে বিপদ আছে। হেমায়েত বাহিনী শক্ত জিনিস। তুমি শিকারপুর থেকে লঞ্চ নিয়ে আসতে চাও? শিকারপুরে 2-1 লঞ্চ মালিকের সঙ্গে আমার পরিচয় আছে, তবে আপনি যদি অন্য কাউকে পাঠাইতে চান, পাঠাইতে পারেন। আমার একটাই কথা, সন্ধ্যার পর এই অঞ্চলে থাকা অতি বিপজ্জনক। আমি সারেঙ্গের ঘরে আছি, কোনো সিদ্ধান্ত হয় আমাকে জানাবেন। আসরের নামাজ পড়ব। আমি সব নামাজ কাজা পড়তে রাজি আছি, আসরের নামাজ কাজা পড়তে রাজি না। ক্যাপ্টেন সাহেব কি জানেন রোজ কিয়ামত হবে আসরের ওয়াক্তে? ক্যাপ্টেন জানে রসুল জবাব দিলেন না। সরু চোখে মানুষটার দিকে তাকিয়ে রইলেন। তার এখন সন্দেহ হচ্ছে লঞ্চ মাঝ নদীতে এনে চরে আটকে ফেলার পেছনে এ লোকটার ভূমিকা আছে, বেশ বড় ভূমিকা। এ লোক কাজ করছে তার পরিকল্পনা মতো। সারেঙ্গের সঙ্গে পরামর্শ করে লঞ্চ আটকানোর ব্যবস্থা করেছে। নদীর দুপাশে ঘন নারিকেল বন, নারিকেল বনের কভার নিয়ে হেমায়েত বাহিনীর সহজ যুদ্ধ করবে। তিনি লঞ্চ নিয়ে খোলা জায়গায় আছেন, তার কোনো কভার নেই। তোমার নাম কয়েস আলী? জি স্যার। বিয়ে করেছ? জি স্যার। ছেলে মেয়ে আছে? 2 ছেলে 1 মেয়ে। ছেলে 2জনকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিয়েছি, হাফিজিয়া মাদ্রাসা। তারা কোরআন মজিদ মুখস্থ করতেছে। ছোট ছেলের 5 পারা মুখস্থ হয়েছে, বড়টার 1 পারা। বড়টার মাথার তেজ কম। আমার ধারণা তুমি হেমায়েত বাহিনীর একজন, ইচ্ছে করে আমাদেরকে এখানে এনে ফেলেছ। আপনি যা চিন্তা করতেছেন তা ঠিক না। আমি তোমার সঙ্গে তর্কে বিতর্কে যাব না। আমি তোমাকে এখন লঞ্চের ছাদে নিয়ে তুলব, সেখানে গুলি করে ডেড বডি নদীতে ফেলে দেব। আপনি আপনার বিবেচনা মতো কাজ করবেন, তবে হায়াত মৌতের মালিক আল্লাহ পাক। আমার মৃত্যু যেমন হতে পারে, আমাদের সবার মৃত্যু এখানে হতে পারে। একটা লঞ্চ এখানে আটকা পড়ে আছে, আর হেমায়েত বাহিনী খবর জানবে না, তা কি করে হয়? যে সারেং পালিয়ে গেছে, খবর তার মাধ্যমে চলে গেছে। তুমি ছাদে চলো। কায়েস আলী বলল, জি আচ্ছা। মৃত্যুর আগে একটা পান খাওয়ার সুযোগ দিয়ে জানান জনাব। জর্দা দিয়ে ভালো মতো একটা পান খাইয়া নেই। ক্যাপ্টেন জানে রসুল নিজে রিভলভার দিয়ে খুব কাছ থেকে কায়েস আলীর মাথায় গুলি করলেন। গুলি করার আগ মুহূর্তে কায়েস আলী পানির পিক ফেলতে ফেলতে বললেন, আপনাদের আজরাইল আসতেছে, বেশি দূরে কিন্তু নাই। সন্ধ্যার পরপরই হেমায়েত বাহিনীর দক্ষিণ দিক থেকে লঞ্চ আক্রমণ করল। তখনও কয়েস আলীর মৃতদেহ লঞ্চের আশেপাশে আছে। জোয়ারের টান শুরু হয়নি বলে মৃতদেহ ভেসে যায়নি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু তাহের। নাম বলো। আমার নাম মোহাম্মদ আবু তাহের। क्या नाम? আবু তাহের। টেল মি ইউর নেম। স্যার, মাই নেম ইজ আবু তাহের। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু তাহের। क्या नाम? আবু তাহের। টেল মি ইউর নেম। স্যার, মাই নেম ইজ আবু তাহের। মোহাম্মদ আবু তাহের সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটা কাঠের চেয়ারে বসে আছেন। তার মুখের উপর 200 পাওয়ারের বাতি জ্বলছে। চোখ বন্ধ করে তীব্র আলোর হাত থেকে সে বাঁচতে পারছে না। কঠিন এই আলো চোখের পাতা ভেদ করে মাথার ভেতর ঢুকে যাচ্ছে। মস্তিষ্কের গভীরে কোনো এক জায়গায় পিন ফুটানোর মতো যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণার কোনো সীমা পরিসীমা নেই। আবু তাহের মাঝে মধ্যে ভাবছে, শুধুমাত্র বাতি জ্বালিয়ে একজন মানুষকে এত কষ্ট দেয়া যায়? তার হাত চেয়ারের হাতলের সঙ্গে বাঁধা, চেয়ারের পায়ের সঙ্গে 2টো পা বাঁধা। পায়ের বাঁধন এত শক্ত যে দড়ি চামড়া কেটে মাংসে ঢুকে পড়ছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, পায়ে কোনো ব্যথা নেই, তবু আবু তাহেরের মুখ দিয়ে লালা পড়ছে।
লালা পড়া শুরু হয়েছে কিছুক্ষণ আগে। তার সামনে মিলিটারির গোয়েন্দা বিভাগের দুজন বসে আছেন। দুজনের চেহারাটা তার কাছে একরকম মনে হচ্ছে। গোলাকার ফর্সা মুখ, নাকের নিচে হালকা গোঁফ। আবু তাহেরের পেছনে একজন দাঁড়িয়ে আছে। সে একজন মাঝে মধ্যে তার সামনে আসছে। সেই একজনের চেহারাও অন্য দুজনের মতো, তবে সে রোগা, তার মুখে বসন্তের দাগ। এরা কি যমজ ভাই? একসঙ্গে তিনজনের জন্ম কি হতে পারে? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু তাহের। নাম বলো। আবু তাহের। কিয়া নাম? মোহাম্মদ আবু তাহের। টেল মি ইউর নেম। স্যার, মাই নেম ইজ আবু তাহের। এই, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু তাহের। তারা একই প্রশ্ন করে যাচ্ছে। কতদিন ধরে করছে? একদিন, দুদিন, নাকি কয়েক বছর হয়ে গেল? তারা কি এই প্রশ্ন করেই যাবে? একই প্রশ্ন বারবার করার পেছনে অর্থ কি? আবু তাহের কিছুক্ষণ আগে চেয়ারে প্রস্রাব করেছে। সেই প্রস্রাব গড়িয়ে গেছে সামনে বসে থাকা দুজনের দিকে। তারা তাকিয়ে দেখছে, কিন্তু এই বিষয়ে কিছুই বলেনি। তারা কিছুক্ষণ পরপর সিগারেট ধরাচ্ছে। সেই সিগারেটের ধোঁয়ার গন্ধ ভয়াবহ। নারী পাক দিয়ে বমি আসছে। মোহাম্মদ আবু তাহের? জি স্যার। ঢাকা শহরে যেসব মুক্তিবাহিনীর গেরিলারা কাজ করছে, তাদের কাউকে তুমি চেনো? জি না স্যার। কিন্তু তুমি তো মতিঝিলের হাটখোলা শাখার হাবিব ব্যাংক লুটের সময় জড়িত ছিলে। তোমার সঙ্গে আর কে কে ছিল? স্যার, আমি হাবিব ব্যাংক লুটের সঙ্গে জড়িত ছিলাম না। তুমি কি করো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ফিজিক্স এমএসসি, থ্রিসিস গ্রুপ। টিকাতুলি ওয়েল ট্যাঙ্কার হাইজেকে তুমি ছিলে না? জি না স্যার। এখন আমরা তোমার ডান হাতের 5টা আঙ্গুল পিন ঢুকিয়ে দেব। তুমি যদি অপরাধ স্বীকার করো, তবেই তা বন্ধ করা হবে। স্যার, মুক্তিবাহিনীর কোনো কিছুর সঙ্গে আমি জড়িত না। তোমরা 3 ভাই, বাকি দুজন কোথায়? স্যার, বাকি দুজন কোথায় আমি জানি না। আমরা যতদূর জানি বাকি দুজন মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। ওদের খবর আমি জানি না স্যার। তুমি মুক্তিবাহিনীতে যোগ দাও নাই কেন? আমি পাকিস্তানে বিশ্বাস করি। ইন্ডিয়া আমাদের শত্রু। পাকিস্তান জিন্দাবাদ। কায়েদে আজম জিন্দাবাদ। লিয়াকত আলী খান জিন্দাবাদ। মহাকবি ইকবাল জিন্দাবাদ। গোয়েন্দা বিভাগের দুজন শব্দ করে হেসে উঠল। তাদের একজন হাসতে হাসতে বলল, দাও, এর আঙ্গুলে পিন ফুটিয়ে দাও। আবু তাহের বিড়বিড় করে বলল, আল্লাহ, আমাকে অজ্ঞান করে দাও। আল্লাহ পাক আমাকে অজ্ঞান করে দাও। আমাকে অজ্ঞান করে দাও। কি তীব্র ব্যথা, কি ভয়াবহ যন্ত্রণা! চোখের সামনে হঠাৎ করে আগুনের মতো কি যেন ঝলসে ওঠে। পিন ফুটানোর ব্যথাটা হাতের আঙ্গুলে হয় না, অন্য কোথাও যেন হয়। স্যার, পানি খাবো। স্যার, পানি খাবো। তোমার নাম কি? আমার নাম আবু তাহের। স্যার, পানি খাবো। ঢাকা মেডিকেল কলেজের চৌরাস্তায় ট্রাফিক স্টপে মন্ত্রী মোহাম্মদ ইসাকের গাড়িতে গ্রেনেড ছোড়া হয়। যারা এই কাজটা করে, তুমি কি তাদের সঙ্গে ছিলে? স্যার, পানি খাবো। প্রশ্নের জবাব দাও। তুমি তাদের সঙ্গে ছিলে? ছিলাম স্যার। হাবিব ব্যাংক লুটের সময় সঙ্গে ছিলে? ছিলাম স্যার। পানি খাবো। টিকাটুলি অপারেশনে ছিলে? জি স্যার। এক গ্লাস পানি দেন, পানি খাবো। গেরিলারা কে কোথায় লুকিয়ে থাকে তুমি জানো? জানি স্যার। ওদের দুজনকে, শুধুমাত্র দুজনকে ধরিয়ে দিতে পারলে আমরা তোমাকে ছেড়ে দেব। ধরিয়ে দেবে? জি স্যার। একটু পানি খাবো। আবু তাহেরকে পানি খেতে দেয়া হলো। চোখের উপরে বাতি নিভিয়ে দেয়া হলো। ঘরে এখনো বাতি জ্বলছে, কিন্তু আবু তাহের কিছুই দেখতে পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে ঘর অন্ধকার। কবরে কি এরকম অন্ধকার হয়? মোহাম্মদ আবু তাহের? জি স্যার। নাও, সিগারেট নাও।
আমি সিগারেট খাই না। না খেলেও সিগারেটে টান দাও, এ অবস্থায় শরীর নিকোটিন পছন্দ করে। আবু তাহের সিগারেট টানছে, সিগারেট তার বাঁ হাতে ধরা। সে ডান হাত তুলতে পারছে না। তার ডান হাতের প্রতিটি আঙ্গুল পিন ফোটানো হয়েছে। মধ্যমা আঙ্গুলে পিন ঠিকমতো ফুটেনি, অর্ধেক বের হয়ে আছে। একবার তার কাছে মনে হলো এরকম কিছুই ঘটেনি, সে ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখছে। তার বোবার ধরার রোগ আছে। বোবাই ধরার আগে আগে সে এরকম দুঃস্বপ্ন দেখে। ঘুম ভাঙলেই দেখা যাবে সব ঠিক আছে। মোহাম্মদ আবু তাহের। জি। অনেকে শাস্তির হাত থেকে বাঁচার জন্য সব অপরাধ স্বীকার করে। তাদেরকে যখন বলা হয় মুক্তি যেখানে থাকে সেখানে নিয়ে চলো, তখন তারা কোথায় নিয়ে যেতে পারে জানো? কাউকে ধরিয়েও দিতেও পারে না। তারা আমাদের সময় নষ্ট করে। তুমি বলো, আমাদের সময় নষ্ট করা কি উচিত? জি না স্যার। তুমি আমাদের সময় নষ্ট করছো না তো? জি না স্যার। কাউকে যদি ধরিয়ে দিতে না পারো তাহলে আমরা তোমাকে মজার একটা শাস্তি দেব। শাস্তির ইংরেজি নাম কাস্টারেশন। তোমার দুটো অন্ডকোষ কেটে ফেলে দেয়া হবে, গোজা বানিয়ে দেওয়া হবে। গোজা কি চেনো? চিনি স্যার। পূর্ব পাকিস্তানের প্রতিটি পুরুষকে গোজা বানিয়ে দিতে পারলে ভালো হতো। একটা নতুন জাতি তৈরি হতো, নপুংসক জাতি। ভালো হতো না? জি স্যার, ভালো হতো। 1 ঘন্টার মধ্যে আমরা তোমাকে নিয়ে বের হব। তুমি বাড়িগুলো চিনিয়ে দেবে। তোমার হাত থেকে আমরা পিন সরাবো না, যেরকম আছে সেরকমই থাকবে, ঠিক আছে? জি স্যার। তোমার একটা আঙ্গুলের পিন দেখছি ঠিকমতো ঢোকানো হয়নি, ঢুকে দেই? দিন স্যার। আচ্ছা এখন থাক, আমরা ভ্রমণ শেষ করে কাজটা করব। জি আচ্ছা স্যার। ভ্রমণে যাবার আগে কিছু কি খাবে? 1 পিস কেক, 1 কাপ চা? খাবো স্যার। কাজটা সেরে এসে খাই। প্রথমে কাজ, তারপর খাদ্য, সেটা ভালো না? জি স্যার, খুব ভালো। গাঢ় নীল রঙের একটা টয়োটা গাড়ি নগরীর বিভিন্ন এলাকা ঘুরছে। গাড়ির কাজ এমন যে ভেতরের আরোহীদের বাইরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু গাড়ির ভেতরের মানুষরা বাইরে কি হচ্ছে তা দেখতে পাচ্ছে। পেছনের সিটে আবু তাহের বসে আছে, তার গায়ে কম্বল জড়ানো। আবু তাহেরের মুখ দিয়ে এখনো লালা পড়ছে। প্রচণ্ড জ্বর এসেছে। কিছুক্ষণ পরপর শরীর কেঁপে কেঁপে উঠছে। আবু তাহেরের দুপাশে দুজন। আবু তাহের বাড়ি দেখিয়ে দিচ্ছে, এই দুজন নোট নিচ্ছে। বাড়ি দেখানোর কাজটা আবু তাহের করছে কিছু না জেনে। মুক্তিবাহিনীর সঙ্গে তার কোনো যোগ নেই। তারা কে কোথায় আছে, কে থাকে কোথায়, সে কিছুই জানে না। স্যার, এই বাড়ি। এটা তো দোতলা বাড়ি। দোতলা বাড়ির কোন তলায়? সেটা বলতে পারছি না। ভালো করে দেখে বলো, এই বাড়ি? জি স্যার। এখন কোন দিকে যাব? পুরানা পল্টন। পুরানা পল্টন? জি স্যার। পুরানা পল্টনে যে থাকে তার নাম কি? নাম জানি না স্যার। রাতে এই বাড়িতে এসে ঘুমায়। একা ঘুমায় নাকি আরো লোকজন থাকে? সেটা বলতে পারছি না স্যার। আবু তাহের ঢাকা নগরের বিভিন্ন এলাকায় 5টি বাড়ি দেখিয়ে দিল। সেই রাতেই 5টি বাড়ি থেকে 9 জনকে মিলিটারিরা ধরে নিয়ে গেল। তাদের কেউই জীবিত ফিরে এলো না। এই 9 জনের কেউই মুক্তিবাহিনীর বিষয়ে কিছুই জানত না। এই 9 জন আরও কিছু মানুষের নাম বলল। অদ্ভুত এক চেইন রিয়াকশন। তরুণ যুবকরা ধরা পড়ছে। কেন ধরা পড়ছে তারা জানে না। কোনো একজনের নাম বলে দিলে অত্যাচারের হাত থেকে বাঁচা সম্ভাবনা। তারা নাম বলছে, বাড়ি ঘর দেখিয়ে দিচ্ছে। সেই সময় দুষ্কৃতিকারী ধরার জন্যও পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুরস্কারের লোভে যদি কেউ এগিয়ে আসে, জেলা প্রশাসকরা যে কোনো মুক্তিযোদ্ধাকে ধরিয়ে দিতে পারলে 1000 টাকা পুরস্কার দিতে পারতেন। ক, সাধারণ দুষ্কৃতিকারী বিষয়ে খবর দেওয়ার জন্য 500 টাকা। খ, ভারতের ট্রেনিংপ্রাপ্ত দুষ্কৃতিকারীদের বিষয়ে খবর দেওয়ার জন্য 750 টাকা। আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারের জন্য 1000 টাকা। ঘ, দুষ্কৃতিকারী দলের নেতা গ্রেফতারের জন্য 2000 টাকা। উ, অস্ত্রশস্ত্র সহ দুষ্কৃতী দলের নেতা গ্রেফতারের জন্য 10,000 টাকা।
জওহরলাল নেহরুর একমাত্র কন্যা ইন্দিরা গান্ধীকে তার দেশের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে ডাকে ইন্দিরাজি। ইন্দিরাজি কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তৃতা দেবেন। তারিখ ডিসেম্বরের ৩। তার আসার কথা ছিল ৪ তারিখে। তিনি একদিন আগে চলে এসেছেন। এর কোনো বিশেষ তাৎপর্য কি আছে? আজই কি সেই দিন, সেই মাহেন্দ্রক্ষণ? আজই কি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে? হিন্দুস্তান সেনাবাহিনীর মুক্তিযোদ্ধাদের সাহায্যে সরাসরি নেমে পড়বে, স্বাধীন হবে বাংলাদেশ। ১ কোটি শরণার্থী যারা অন্য এক দেশে অচেনা পরিবেশে অবর্ণনীয় দুঃখে জীবনযাপন করছে, তারা ফিরে যাবে নিজ বাসভূমে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লোকে লোকারণ্য, উদ্গ্রীব মানুষের সমুদ্র। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিশেষ ভাষণ সবাই শুনতে চায়। ইন্দিরা রাজি ভাষণ শুরু করলেন। শান্ত গলায়, প্রায় উত্তেজনাহীন বক্তৃতা। তিনি নতুন কিছু বললেন না। শরণার্থীদের দুঃখ দুর্দশার কথা বললেন। বিদেশি শক্তিদের আবারও আহ্বান করলেন সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্যে। বক্তৃতা শেষ হয়ে গেল। তবে বক্তৃতা চলাকালীন সময়ে তিনি একটা ছোট্ট চিরকুট পেলেন। চিরকুটে দেখে কয়েক মুহূর্তের জন্য তার ভ্রু কুঁচকে গেল। চোখের দৃষ্টি হলো তীব্র। তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নিয়ে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বক্তৃতা শেষ করলেন। চিরকুটে লেখা ছিল, পাকিস্তান বিমান বাহিনী হঠাৎ করে অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, অবন্তিপুর, যোধপুর, আম্বালা এবং আগ্রায় বোমা বর্ষণ করেছে। পাঞ্জাব সীমান্তে পাকিস্তান স্থলবাহিনী যুদ্ধ শুরু করেছে। তারা ভারতের ভেতরেও কিছু দূর ঢুকে পড়েছে। ইন্দিরা গান্ধী দিল্লি ফিরে গেলেন। ডিসেম্বরের ৪ তারিখ মধ্যরাতে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে তিনি বাংলাদেশ মানুষদের বহু প্রতীক্ষিত বিশেষ ঘোষণাটি দিলেন। এই ঘোষণায় বাংলাদেশের স্বীকৃতি ছিল না, কিন্তু বোঝা যাচ্ছিল সেই স্বীকৃতি আসার পথ তৈরি হচ্ছে। টুডে দ্য ওয়ার ইজ বাংলাদেশ হ্যাজ বিকাম এ ওয়ার অন ইন্ডিয়া। Aggression must be met, and the people of India will meet it with a fortunate and determination and with a discipline and almost unity. ইন্দিরা গান্ধীর ঘোষণার জবাবে ইয়াহিয়া খান আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করলেন। ডিসেম্বর ৪ তারিখ সকালে তিনি রেডিওতে ভাষণে বললেন, Our enemy has once again challenged us. March forward. Give the hardest blow of Allahu Akbar to the enemy. ইয়াহিয়া খানের যুদ্ধ ঘোষণার জবাবে ইন্দিরা গান্ধী লোকসভায় বললেন, আমি ভোরবেলায় খবর পেয়েছি পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা তৈরি আছি। কিসিং কন্টেম্পোরারি আর্কাইভসে সেই সময়ের বিবরণ এইভাবে দেয়া আছে, দ্য ইন্ডিয়ান আর্মি linking up with the Mukti Bahini and entered East Pakistan on December 4 from 5 main directions. 1. In the Kumilla sector east of Dhaka. 2. In the Sylhet sector in the northeast of the province. 3. In the Mymensingh sector in the north. 4. In the Rangpur Dinajpur sector in the northwest. 5. In the Jashore sector southeast of Dhaka. শুরু হয়ে গেল অদ্ভুত এক আন্তর্জাতিক দাবা খেলা। শক্তিমান দেশগুলো মেতে উঠল নিজেদের অবস্থান এবং শক্তি পরীক্ষায়। ডিসেম্বরের ৫ তারিখে মার্কিন সরকারের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন বসল। যুদ্ধবিরতির প্রস্তাব আনলেন মার্কিন প্রতিনিধি জর্জ বুশ। মার্কিন প্রস্তাবের পক্ষে 11টা ভোট পড়ে। গ্রেট ব্রিটেন ও ফ্রান্স ভোটদানে অংশগ্রহণ করেনি। সোভিয়েত ইউনিয়ন মার্কিন প্রস্তাবের বিপক্ষে সরাসরি ভেটো প্রয়োগ করে প্রস্তাব বাতিল করে দেয়। সোভিয়েত প্রতিনিধির কমরেড মালিকভ বলেন, আপনারা কেউ কি পরিস্থিতি বুঝতে পারছেন না? জাতিসংঘের ৮৮টি দেশের কোনোটি জনসংখ্যাকে ১ কোটির বেশি না, অথচ পূর্ব পাকিস্তান থেকে ১ কোটির বেশি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে। রেডিও পিকিং থেকে বলা হলো, চীন পাকিস্তান সরকারকে সাহায্য দেবে। ভারতীয় বাহিনীকে পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হবে। চীন যাতে লাদান সীমান্ত দিয়ে সরাসরি ভারতে ঢুকে না পড়তে পারে সেই ব্যবস্থা নিতে এগিয়ে এলো রাশিয়া। চীন রাশিয়া সীমান্তে ১০ লক্ষ সৈন্য মোতায়েন করল। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সাংবাদিকদের কাছে বললেন, ভারত যা করছে তার নাম সরাসরি যুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন দেশের অংশ দখল করার অশুভ পায় তারা।
মার্কিন সরকারের 7ম নৌবহর তখনও ছিল উত্তর ভিয়েতনামের কাছে। 7ম নৌবহরকে বাংলাদেশের দিকে পাঠানোর সিদ্ধান্ত নিল। 7ম নৌবহর রওনা হল বঙ্গোপসাগরের দিকে। 7ম নৌবহরে ছিল পরমাণু শক্তি চালিত বোমারু বিমান বহনকারী বিশাল জাহাজ এন্টারপ্রাইজ, একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, একটি গাইডেড মিসাইল ফ্রিগেট, 4টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ল্যান্ডিং ক্রাফট। এর জবাবে রাশিয়া 20টি সোভিয়েত রণতরীকে ভারত সাগরে নিয়ে এলো। একটি ক্ষেপণাস্ত্রবাহী রাশিয়ান ফ্রিগেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম পরমাণু চালিত একটি সোভিয়েত ডুবোজাহাজও বঙ্গোপসাগরে উপস্থিত হবার জন্য রওনা হয়ে গেল। হতভম্ব নিয়াজিকে গুল হাসান খান টেলিফোন করে পশতু ভাষায় জানালেন, নার্ভাস হবার কিছু নেই, মনে সাহস রাখো, হলুদ এবং সাদা জাতির উত্তর ও দক্ষিণ উভয় দিকে দিয়ে আসছে। ইয়াহিয়া খানও টেলিফোনে যোগাযোগ করলেন, যে কোনো মুহূর্তে বিদেশি সাহায্য আসবে, যে কোনো মুহূর্তে। কিভাবে আসবে সে ব্যাখ্যা করা যাচ্ছে না, তবে বিদেশি সাহায্য আসবে, এই খবরে কোনো ভুল নেই। অতি গোপন খবর এবং আসল খবর। যে কোনোভাবেই হোক ঢাকা পতন যেন না হয়। ঢাকা ধরে রাখো, শুধু ঢাকা সাহায্যে আসবে, কঠিন সাহায্য। গভর্নর হাউসে মিটিং চলছে পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর মালিকের মাথায়। ডক্টর আব্দুল মুতাল্লেব মালিক, সাদা টুপি। তিনি এমাত্র নামাজ শেষ করেছেন। তার চোখে মুখে দিশাহারা ভাব। জেনারেল নিয়াজিকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। মিটিংয়ে আরও উপস্থিত আছেন রাও ফরমান আলী, গভর্নর সামরিক উপদেষ্টা জেনারেল জামশেদ। জেনারেল জামশেদকে অসম্ভব চিন্তিত দেখাচ্ছে, তবে রাও ফরমান আলীর মুখমণ্ডল ভাবলেশ শূন্য। তাকে দেখে মনে হচ্ছে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তার সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত করছেন না। ডক্টর মালিক খাকারিগি দিয়ে গলা পরিষ্কার করে মিনমিনে স্বরে বললেন, আমাদের অবস্থানটা কি? নিয়াজি বললেন, অবস্থা ভালো। কাপুরুষ হিন্দু বাহিনী ঢাকায় আসার চেষ্টা করছে। তাদের আগমন শিক্ষা সফরের মতো, পদে পদে শিক্ষা পেয়ে তারা এগোচ্ছে। ডক্টর মালিক বললেন, মূল অবস্থাটা কি জানতে পারি? জেনারেল জামশেদ বললেন, মূল অবস্থা আপনার জানার প্রয়োজন নেই। যুদ্ধে কি হচ্ছে কেমন হচ্ছে তা দেখার দায়িত্ব গভর্নরের না। তিনি বেসামরিক বিষয় দেখবেন। জাতীয় পরিষদের সাধারণ অধিবেশনে যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে, আপনি সেই বিষয় নিয়ে ভাবুন। ডক্টর মালিক আগের চেয়ে ক্ষীণ গলায় বলল, আমার মাথায় অন্য পরিকল্পনা আছে। রাও ফরমান আলী তীব্র গলায় বললেন, কি পরিকল্পনা? ডক্টর মালিক থতমত খেয়ে গেলেন, কিছু বলতে পারলেন না। ফরমান আলী বললেন, দাবা খেলা এখন শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা মিডল গেম পার হয়ে এন্ড গেমে এসেছি। এন্ড গেম চট করে শেষ হয় না, চলতেই থাকে। এই খেলাও চলতে থাকবে। ইন্ডিয়া পাকিস্তান কেউ জয়ী হবে না, স্টিলমেট অবস্থা হবে। তখন বিদেশি রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় এক ধরনের সমঝোতা হবে। ডক্টর মালিক বললেন, এ বিষয়ে কি আপনি নিশ্চিত? ফরমান আলী বললেন, অবশ্যই। একজন পূর্ব পাকিস্তানি নুরুল আমিনকে প্রধানমন্ত্রী এবং জুলফিকার আলী ভুট্টোকে উপপ্রধানমন্ত্রী করে কোয়ালিশন সরকার গঠন করা হয়েছে। আপনি কি এর মধ্যে কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন না? এই কোয়ালিশন সরকার সাধারণ আলোচনার মাধ্যমে গঠন করা হয়েছে। এমনও হতে পারে যে ইন্দিরা গান্ধীর পরামর্শে এই সরকার গঠন করা হয়েছে। ডক্টর মালিক বললেন, ইন্ডিয়ান সৈন্যরা যেভাবে এগিয়ে আসছে তাতে মনে হয় অতি দ্রুত তারা ঢাকায় ঢুকে পড়বে। জেনারেল নিয়াজি বললেন, ঢাকায় ঢুকতে তাদের খুব কম করে ধরলেও 5 বছর লাগবে। ইন্ডিয়ানরা কাপুরুষ, আমাদের গোলাগুলির ভিতর দিয়ে এরা ঢাকায় ঢুকবে না। ইন্ডিয়ানরা কেন কাপুরুষ সেই গল্প শুনতে চান? কেউ জবাব দিল না। তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তারা এই মুহূর্তে গল্প শোনার আগ্রহী না। নিয়াজির উৎসাহে তাতে ভাটা পড়ল না। তিনি গল্প শুরু করলেন, পুরুষদের কাপুরুষতার অংশ থাকে তাদের নুনোর জায়গায়। আমরা তো আঁকায় ফেলে দিই বলে আমরা সাহসী, ওরা তা ফেলে না বলে ওরা কাপুরুষ। জেনারেল গলা ফাটিয়ে হাসছেন। সেই হাসি অন্য কারো মুখে সংক্রমিত হচ্ছে না। সাইরেনের শব্দ হচ্ছে, আবারও বিমান আক্রমণ হবে। অতি দ্রুত সবাই স্থান ত্যাগ করলেন। ইন্ডিয়ান বিমান বাহিনী বড় যন্ত্রণা করছে। গভীর রাত,
টাঙ্গাইলের পাক বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার কাদির খান অবস্থান করছেন এলেঙ্গায়। কয়েকটি দুঃসহ রাত তিনি ঘুমোতে পারছেন না। এখন তার শরীর টানছে না, মন অবসন্ন। একের পর এক ভয়াবহ দুঃসংবাদ আসছে। নিয়তির কি অপূর্ব রসিকতা! টাঙ্গাইল এলাকার মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের নামও কাদের সিদ্দিকী। কাদের খান এখন প্রায়ই দুঃস্বপ্ন দেখেন তিনি বন্দী হয়েছেন কাদের সিদ্দিকের হাতে। কাদের সিদ্দিকী কি তার সঙ্গে সম্মানসূচক আচরণ করবে? তার মনে হয় না। মুক্তিবাহিনীর কাছে তারা অতি ঘৃণ্য প্রাণী। একজন মর্যাদা সম্পন্ন সামরিক বাহিনীর অফিসারের সম্মান এবং মর্যাদার ব্যাপারটা বুঝবেন আরেকজন মর্যাদা সম্পন্ন সামরিক অফিসার। আত্মসমর্পণ যদি করতেই হয় তাহলে করতে হবে ইন্ডিয়ানদের কাছেই। তিনি কি করবেন? তার কি করা উচিত? উপর থেকে অস্পষ্ট সব নির্দেশ আসছে। একবার বলা হলো নিজের অবস্থান শক্ত হয়ে বসে থাকো, তারপর বলা হলো পশ্চাৎ অপসারণ করে ঢাকায় চলে এসো, ঢাকা রক্ষা করতে হবে। এখন ঢাকা রক্ষা মানেই পূর্ব পাকিস্তান রক্ষা। তিনি ঢাকায় কিভাবে যাবেন? ঢাকা যাবার কোনো উপায় নেই। প্রতিটি ব্রিজ মুক্তিবাহিনী ভেঙে ফেলেছে। এতে অবশ্য একটা সুবিধা হয়েছে, ইন্ডিয়ান সেনাবাহিনী ঢাকায় যেতে পারছে না, তাদেরকেও পায়ে হেঁটে যেতে হবে। ব্রিগেডিয়ার কাদির খান ডিনার করতে বসলেন রাত 2টায়। কয়েকটা শুকনো রুটি, এক বাটি ঠান্ডা গরুর মাংস। সেই মাংস সিদ্ধ হয়নি, পাথরের মতো শক্ত। সময় যখন খারাপ হয় তখন সব দিক থেকেই খারাপ হয়। রসইখানায় রান্না হয়নি, রসদের সমস্যা কিংবা অন্য কিছু হবে। তিনি এই নিয়ে ভাবতে চান না। এখন তার একমাত্র চিন্তা কিভাবে কোন পথে ঢাকায় পৌঁছানো যায় এবং কত দ্রুত পৌঁছানো যায়। কাদের খান মাংস ছাড়াই রুটি মুখে দিলেন। আর তখন তার কাছে একটা সুসংবাদ এলো। এত বড় সুসংবাদ তিনি দীর্ঘ জীবনে পাননি। বিদেশি সাহায্য চলে এসেছে। ঝাঁকে ঝাঁকে চাইনিজ প্যাট্রোপার নামছে, টাঙ্গাইলে নামছে। ব্রিগেডিয়ার কাদের খান বললেন, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তাহলে তাদের দেখা পাওয়া গেল। সংখ্যায় কত? অসংখ্য, শুধু নামছেই। আমার তরফ থেকে তাদের অভ্যর্থনার ব্যবস্থা করো। তাদের পরিকল্পনা কি আমার জানা দরকার। আমার ধারণা তারা ইচ্ছে করে টাঙ্গাইলে নেমেছে যাতে শুরুতেই কাদের সিদ্দিকীকে শায়েস্তা করতে পারে। হতে পারে স্যার। হতে পারে না, এটাই সত্যি। হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করে চাইনিজ প্যারাট্রুপার নামার সুসংবাদটা দাও এবং যে কোনোভাবেই হোক তাদের সঙ্গে আমাদের যোগাযোগের ব্যবস্থা করো। কাদের খান অতি তৃপ্তির সঙ্গে ডিনার শেষ করলেন। মদ্যপানের মতো মানসিক অবস্থা তার এখন কদিনে ছিল না। আজ এক বোতল রাম নিজে একা শেষ করলেন। চাইনিজ প্যারাট্রুপারদের অভ্যর্থনা জানাতে এগিয়ে যাওয়া কাদের খানের বাহিনীর সবাই মারা পড়ল, কারণ এরা চাইনিজ প্যারাট্রুপার ছিল না, এরা ছিল ইন্ডিয়ান প্যারাট্রুপার। ভাগ্যের পরিহাস, টাঙ্গাইল পাক বাহিনীর সেক্টর অধিনায়ক ব্রিগেডিয়ার কাদির খান ধরা পড়েন কাদের সিদ্দিকের হাতেই। তখন তার সঙ্গে ছিলেন 2 জন কর্নেল, 3 জন মেজর এবং একজন লেফটেন্যান্ট। তার সব সৈন্য কালীহাতি এলেঙ্গায় ধ্বংস হয়ে গেছে। এই কজনই শুধু জীবন নিয়ে পালাবার চেষ্টা করছিল। কাদের সিদ্দিকী ব্রিগেডিয়ার কাদির খানের প্রতি কোনো অসৌজন্যমূলক আচরণ করেননি। তিনি বন্দীকে ইন্ডিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দেন। ডিসেম্বরের 6 তারিখ ভারত স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। মুক্তিবাহিনী ভারতীয় বাহিনী এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে। ঢাকার বাইরে পাকিস্তানি ঘাঁটিগুলো একে একে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বাংলাদেশের আকাশে ভারতীয় বিমান বাহিনীর একচ্ছত্র আধিপত্য। শরণার্থী শিবিরের মানুষরা অস্থির হয়ে পড়েছেন দেশে ফেরার জন্য। দুই পক্ষের ভয়াবহ গোলাগুলির মধ্যেই তারা দেশে ঢুকতে শুরু করেছেন। স্বাধীন হবার আনন্দ তারা নিজ দেশে বসে পেতে চান। এমনই এক অস্থির সময়ে সন্ধ্যা ঠিক পরপর শাহেদকে বারাসতের গ্রামের একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার হাতে নাইমুলের দেয়া ঠিকানা। সে অনেক কষ্টে এ পর্যন্ত এসেছে। কাগজের লেখা ঠিকানা শেষ পর্যন্ত খুঁজে বের করেছে। এখন আর তার সাহসে কুলোচ্ছে না। বাড়ির দরজায় ধাক্কা দিয়ে সে যে জানতে চাইবে এখানে আসমানি নামের কেউ আছে কি না, এই সহজ কাজটা সে করতে পারছে না। তার কাছে মনে হচ্ছে তাকে বলা হবে, না, এই নামে তো কেউ এখানে থাকে না। কিংবা বলা হবে, হ্যাঁ, এ নামে একটা মেয়ে ছিল, তারা এখন নেই, কোথায় আছে তাও বলতে পারছি না। হঠাৎ শাহেদের মনে হলো তার তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে।
আসমানির খোঁজ না করে এখন তার উচিত ঠান্ডা এক গ্লাস পানি খেতে চাওয়া। দরজায় কড়া নাড়তে হল না, দরজা খুলে গেল। এক সৌম্যদর্শন বৃদ্ধ বিস্মিত ভঙ্গিতে এগিয়ে এলেন। শাহেদকে বললেন, কাকে চান? শাহেদ আমতা আমতা করে বলল, পানি খাবো, এক গ্লাস পানি খাবো। ভেতরে এসে বসুন, জল এনে দিচ্ছি। শাহেদ বিড়বিড় করে বলল, এই বাড়িতে কি আসমানি নামে কেউ থাকে, আর একটা ছোট্ট মেয়ে রুনি? আপনি তাদের কে হন? রুনি আমার মেয়ে। শাহেদের শরীর কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি সে মাথা ঘুরে পড়ে যাবে। বৃদ্ধ এগিয়ে এসে শাহেদের হাত ধরলেন, কোমল গলায় বললেন, আপনার স্ত্রী এবং কন্যা এখানে আছে, তারা ভালো আছে। আসমানির বাড়ির পেছনে পুকুর ঘাটে আছে, মেয়েটা বেশিরভাগ সময় সেখানে থাকে। আপনি কি আগে তাদের কাছে যাবেন না জল খাবেন? শাহেদ বিড়বিড় করে বলল, পুকুর ঘাট কোন দিকে? বৃদ্ধ ঘাট দেখিয়ে দিলেন। শাহেদ এলোমেলো পা ফেলে এগোচ্ছে। সে নিশ্চিত ঘাট পর্যন্ত যেতে পারবে না, তার আগে তার মাথা ঘুরে পড়ে যাবে। এখন সে নিঃশ্বাস নিতে পারছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে। তারও কিছুক্ষণ পরে রুনি মায়ের খোঁজে পুকুর ঘাটে এসে একটা অদ্ভুত দৃশ্য দেখল। মা অজানা দাড়ি গোফলা একটা লোককে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খাচ্ছে। কি ভয়ঙ্কর লজ্জার ব্যাপার! রুনি তীক্ষ্ণ গলায় বলল, এসব কি হচ্ছে মা, কি হচ্ছে এসব? ভারতীয় সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল স্যাম মানেকশ আহ্বান ভারতীয় বেতারের ক্রমাগত প্রচারিত হচ্ছে। আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকা সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে। আত্মসমর্পণ করুন, নিরাপত্তা ও ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে। আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকা সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে। আত্মসমর্পণ করুন, নিরাপত্তা ও ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে। আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকা সেনানিবাস কামানের গোল্লার পাল্লার মধ্যে। আত্মসমর্পণ করুন, নিরাপত্তা ও ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে। 14 ডিসেম্বর ভোরবেলায় মরিয়মের ঘুম ভাঙল একটা অদ্ভুত স্বপ্ন দেখে। কে যেন দরজায় কড়া নাড়ছে, কড়া নাড়ার শব্দে এক ধরনের অস্থিরতা। মরিয়ম বলল, কে? দরজার ওপাশ থেকে ভারী গম্ভীর গলা শোনা গেল, মরি, দরজা খোলো। ঘুমের মধ্যে মরিয়মের শরীর কাঁপতে লাগল। চলে এসেছে, মানুষটা চলে এসেছে। সে তার কথা রেখেছে। সে বলেছিল যেদিন দেশ স্বাধীন হবে সেদিন আসবে। দেশ তো স্বাধীন হবেই, মনে হয় আজই হবে। মরিয়ম সাবধানে বিছানা থেকে নামল। সবাই গভীর ঘুমে, সে শুধু জেগেছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানুষটার সঙ্গে যখন তার দেখা হবে তখন আশেপাশে কারো না থাকাই ভালো। স্বপ্ন হঠাৎ সামান্য পরিবর্তিত হলো। সে ফিরে গেল পুরনো বাড়িতে। শোবার ঘরের দরজা খুলে সে দেখল তার বাবাকে। দীর্ঘদিন তার কোনো খোঁজ নেই, অথচ স্বপ্নে সে ব্যাপারটা মনে থাকল না। মোবারক হোসেন মেয়েকে দেখে হাসি মুখে বলল, নাইমুল এসে কখন থেকে দরজা ধাক্কাচ্ছে, তুই দরজা খুলছিস না কেন? কিরকম ঘুম ঘুমাস? মেয়ে ছেলে নিদ্রা হবে পাখির পালকের মতো, যা দরজা খোল। মরিয়ম সিঁড়ির দিকে দৌড় দিল। তখন মোবারক হোসেন আরেকবার ধমক দিলেন, সেজে গুজে যা, শাড়িটা বদলা। এতদিন পর জামাই এসে যদি দেখে একটা ফকিন্নি বসে আছে, তার ভালো লাগবে? ভেতরে গয়নাগুলো কই? গয়না পর, ভালো শাড়ি যদি না থাকে বিয়ে শাড়িটা পর। মরিয়ম শাড়ি বদলালো। স্বপ্নে শাড়ি বদলানোটা অতি দ্রুত হলো। হালকা নীল রঙের শাড়ি, চোখের নিমিষে হয়ে গেল বিয়ের শাড়ি, গা ভর্তি হয়ে গেল গয়নায়। দেরি হচ্ছে শুধু কাজল দিতে। ঘরে আলো কম বলে চোখ পরিষ্কার দেখা যাচ্ছে না। দেরি দেখে মোবারক হোসেন মেয়ের বন্ধ দরজায় ধুমধাম করে কিল দিচ্ছেন। মরিয়মের ঘুম ভাঙল ধুমধুম শব্দে। সঙ্গে সঙ্গেই তার চোখে পানি এসে গেল। এতক্ষণ রাত ঘটেছে, সবই স্বপ্ন। কেউ আসেনি, কেউ দরজায় কড়া নেড়ে মরে মরে বলে ডাকেনি। স্বপ্নের বাস্তব অংশ শুধু এতটুকুই, ধুমধুম শব্দ। তবে এই শব্দ তার শোবার ঘরের দরজায় হচ্ছে না, অনেক দূরে হচ্ছে। এই শব্দ কামানের শব্দ। ঢাকা শহরে মুক্তিবাহিনী ঘিরে ফেলেছে। তাদের সঙ্গে আছে ইন্ডিয়ান সৈন্য, তারা কামান ডাকছে।
নাইমুল কি তাদের সঙ্গে আছে? তারা যখন শহরে ঢুকবে, নাইমুল কি থাকবে তাদের সঙ্গে? অবশ্যই থাকবে। মরিয়ম সাবধানে বিছানা থেকে নামল। তার পাশে সবচেয়ে ছোট বোন মাফরুহা শুয়ে আছে। কি যে সুন্দর দেখাচ্ছে তাকে। এক একটা দিন যায় আর মাফরুহা আরো সুন্দর হয়। যে ছেলের সঙ্গে মাফরুহার বিয়ে হবে, সেই ছেলে আদর করে তার স্ত্রীকে ডাকবে মাফ। মাফরুহা থেকে মাফ। নাইমুল যেমন তাকে ডাকে মরি। বাবা তাদের নাম ঠিকমতো রাখতে পারেননি। নামগুলো এমন রেখেছেন যে ছোট করে ডাকা যায় না। মাসুমাকে ছোট করলে হয় মা। কোন স্বামী স্ত্রীকে আদর করে মা ডাকবে? মরিয়ম ঘর থেকে বের হয়ে রান্নাঘরে ঢুকল। তার নতুন এক অভ্যাস হয়েছে। ঘুম ভাঙলেই সে রান্নাঘরে যায়। 2 কাপ চা বানিয়ে চট করে আড়ালে কোথাও চলে যায়। 1 কাপ চা সে খায়, আরেক কাপ চা সামনে রেখে দেয়। এই কাপটা সে রাখে নাইমুলের জন্যে। এক ধরনের খেলা। সে ঠিক করল চায়ের কাপ নিয়ে আজ ছাদে যাবে। আজও নিশ্চয়ই ইন্ডিয়ান বিমান আসবে। ছুটোছুটি করবে আকাশে। চা খেতে খেতে বিমানের দিকে খেলা দেখতে খুব ভালো লাগে তার। চা নিয়ে ছাদে ওঠার মুখে কলিমুল্লার সঙ্গে দেখা। মরিয়ম অবাক হয়ে কলিমুল্লার দিকে তাকিয়ে রইল। গতকাল রাতেও লোকটার গাল ভর্তি দাড়ি ছিল। আজ মুখ পরিষ্কার। কি যে অদ্ভুত লাগছে দেখতে। কলিমুল্লার গালে হাত বুলাতে বুলাতে বলল, দাড়িতে উকন হয়ে গিয়েছিল, বাধ্য হয়ে ফেলে দিয়েছি। সানিয়া কোথায় যান? ছাদে? ছাদে যাওয়া ঠিক না। ইন্ডিয়ান বিমান যেখানে সেখানে গুলি করে। সামনে সিভিলিয়ান মেরে শেষ করে দিচ্ছে সমানে। পাকিস্তান মিলিটারি যেদিকে আছে সেদিকে তারা যায় না। সিভিলিয়ান এলাকায় ঘোরাফেরা করে। 2 কাপ চা কেন? মরিয়ম লজ্জিত গলায় বলল, আমি পরপর 2 কাপ চা খাই। দেখি, আমাকে 1 কাপ দেন। খালি পেটে চা খাওয়ার অভ্যাস আমার নাই। খাই 1 কাপ। মরিয়ম খুবই অনিচ্ছায় চায়ের কাপ বাড়িয়ে দিল। কলিমুল্লাহ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আমাদের সামনে যে কি ভয়ঙ্কর দিন, সেটা কেউ বুঝতে পারছে না। ভয়ঙ্কর দিন কেন? মূল যুদ্ধ এখন শুরু হবে। ঢাকা দখলের যুদ্ধ। পাকিস্তানি মিলিটারি ঢাকা ধরে রাখবে, কিছুতে ঢাকা ছাড়বে না। তারা তাদের পূর্ব ফোর্স ঢাকায় নিয়ে এসেছে। 1 বছর ঢাকা ধরে রাখার শক্তি তাদের আছে। এই 1 বছরে নেগোসিয়েশন হবে। একটা লুজ কনফেডারেশনের মতো হবে। বিদেশি শক্তি সেটাই চায়। দেশ স্বাধীন হবে না? আরে না, স্বাধীনতা তো সোজা না। অতি জটিল জিনিস। কয়েকটা লক্ষর পুরনো বিমান নিয়ে ইন্ডিয়ানরা আকাশে উঠছে। মানিক শো বলে আরেক লোক দিল্লিতে বসে চিৎকার করছে, সারেন্ডার করো, সারেন্ডার করো। ভাবটা এরকম যে তার মুখের কথায় পাকিস্তান আর্মি অস্ত্র ফেলে দিয়ে কানে ধরে দাঁড়িয়ে থাকবে। পাকিস্তান আর্মি কানে ধরার আর্মি না। হাপা শুনুন, পৃথিবীর সেরা 2টা আর্মির একটা হলো গুখরা রেজিমেন্ট, আর একটা হলো পাকিস্তান আর্মি। এই জিনিস ইন্ডিয়ানরা খুব ভালো করে জানে। জানে না শুধু, আমাদের দেশের গামছা বাহিনীর মুক্তি বাহিনী। মরিয়ম শুকনা গলায় বলল, ও আচ্ছা। কলিমুল্লাহ বলল, আপা, চাটা শেষ করে সবাইকে ডেকে তুলুন, আমাদের কাজ আছে। কি কাজ? এই বাড়ি ছেড়ে আমাদের পুরনো বাড়িতে চলে যাব। আমার কাছে মনে হচ্ছে আপনাদের পুরনো বাড়িটাই সেফ। 2-3 মাস চলার মতো চাল ডাট কিনতে হবে। ওই বাড়িতে গিয়েই ভাঙখার খুঁড়তে হবে। সবচেয়ে ভালো হবে ঢাকা ছেড়ে চলে যেতে পারলে। সেটা সম্ভব না? মরিয়ম বলল, এই বাড়ি ছেড়ে যাবেন কিভাবে? কারফিউ চলছে। কারফিউর মধ্যেই যাব, কোনো সমস্যা নাই, ব্যবস্থা করব। আপনার জিনিসপত্র গুছায় নেন। যে বিশেষ গাড়িটি ঢাকা শহর থেকে বুদ্ধিজীবীদের বিভিন্ন জায়গা থেকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, সেই গাড়ি দিয়েই কলিমুল্লাহ তার স্ত্রী এবং শাশুড়ির পরিবারকে তাদের পুরনো বাড়িতে পার করল। বিকেল 3টায় এই গাড়ি এসে থামল প্রফেসর ধীরেন্দ্রনাথ রায় চৌধুরীর একতলা বাড়িতে। তিনি তখন খেতে বসেছেন। নিজে রান্না করেছেন ভাত, ডিমের ভর্তা। অতি সহজ রান্না। ভাতের সঙ্গে একটা ডিম ছেড়ে দিয়েছেন, ডিমের সঙ্গে 3টা কাঁচামরিচ। ভাতে ভাতে ডিম সিদ্ধ হয়েছে, কাঁচামরিচ নরম হয়েছে। তিনি ডিমের খোসা ছড়িয়ে কাঁচামরিচের ডাল ভর্তা বানিয়ে ফেলেছেন। ভর্তার লবণ দেওয়া হয়েছে। ঝাঁঝালো সরিষার তেল দেওয়া হয়েছে 1/2 চামচ। যে জিনিস তৈরি হয়েছে সেটা এক কথায় অমৃত।
এখনও মুখে দেননি, কিন্তু গন্ধ থেকে বোঝা যায় তিনি যখন খেতে বসবেন তখন দরজায় কড়া নাড়ল। তিনি দরজা খুলতেই কলিমুল্লাহ এসে তার পা ছুঁয়ে সালাম করল। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী হাসি মুখে বললেন, কেমন আছো বাবা? তিনি ধরে নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার ছাত্র। তার বেশিরভাগ ছাত্র অসময়ে আসে। কলিমুল্লাহ বলল, স্যার ভালো আছি। আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার? ধীরেন্দ্রনাথ রায় তাকে চিনতে পারেননি, চিনতে পারার কথাও না। কলিমুল্লাহকে তিনি আগে কখনো দেখেননি। তারপর হাসি মুখে বলল, চিনতে পারবো না কেন, চিনেছি। মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে। এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল। বাবা, তোমার নামটা যেন কি? কলিমুল্লাহ। হ্যাঁ তাই তো, কলিমুল্লাহ কলিমুল্লাহ, এখন পরিষ্কার মনে পড়েছে। তুমি কি খাওয়া দাওয়া করেছ? জি না স্যার। এসো আমার সঙ্গে, চারটা ভাত খাও। আয়োজন খুবই সামান্য, ভাত, ডিম ভর্তা। ঘরে আরো ডিম আছে, তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা খুব ভালো গাওয়া ঘি আছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না। কলিমুল্লাহ বলল, স্যার এখন খেতে পারবো না, আপনার কাছে আমি একটা অতি জরুরি কাজে এসেছি। জরুরি কাজটা কি? মিলিটারির এক কর্নেল সাহেব আপনার সঙ্গে কথা বলতে চান। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বিস্মিত হয়ে বললেন, আমার সঙ্গে মিলিটারি কি কথা? আমি জানি না স্যার, তবে স্যার আপনার ভয়ের কিছু নাই, আমি সঙ্গে আছি। ধীরেন্দ্রনাথ রায় বললেন, তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো? কথা বলে সময় নষ্ট করতে পারবো না স্যার, মিটিংটা শেষ করে আসি, তারপর আপনার সঙ্গে গল্প করব। 2 মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নেই, খুবই ক্ষুধার্ত, সকালে নাস্তা করি নাই। ভাত খাবার জন্য অপেক্ষা করার সময় নাই স্যার। তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি। আমার সঙ্গে কি কথা বুঝলাম না। সে আমার ছাত্র না তো? করাচি ইউনিভার্সিটিতে আমি 2 বছর মাস্টারি করেছি। প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন। কলিমুল্লাহ বলল, আপনার ছাত্র হওয়ার সম্ভাবনা আছে। কর্নেল সাহেব যেভাবে বললেন স্যারকে একটু নিয়ে আসো, তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র। ধীরেন্দ্রনাথ রায় গাড়িতে উঠে দেখলেন গাড়ি ভর্তি মানুষ। তারা সবাই চিন্তায় অস্থির। ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন। ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে কাউকে চিনতে পারলেন না। চোখে চশমা থাকলে এদের অনেককেই চিনতেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা গাড়িতে বসেছিলেন, তাদের নিয়ে যাওয়া হবে বদ্ধভূমিতে। কলিমুল্লাহ জহুর সাহেবের ঘরে হাতলবিহীন একটা কাঠের চেয়ারে বসে আছে। সময় সন্ধ্যা, ঘরে বাতি জ্বলছে। প্রথমবারের মতো জহুর সাহেবের ঘরে 2টো জানালা খোলা। জহুর সাহেব আগের মতো গায়ে চাদর জড়িয়ে টেবিলের সঙ্গে লাগোয়া চেয়ারে বসে আছেন। তার সামনে একটা খোলা বই। তাকে দেখে মনে হচ্ছে তিনি গভীর মনোযোগে বই পড়ছেন। ঘরে 100 পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। তারপরও জহুর সাহেব টেবিলে তার বইয়ের সামনে 2টো মোমবাতি জ্বালিয়ে রেখেছেন। খোলা জানালা দিয়ে মাঝে মাঝে হাওয়া আসছে, তাতে মোমবাতির শিখা কাঁপছে এবং পতপত শব্দ হচ্ছে। তখনই শুধু জহুর সাহেব বই থেকে মুখ তুলে মোমবাতির দিকে তাকাচ্ছেন। কলিমুল্লাহ দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিল। জহুর সাহেব বই থেকে মুখ না তুলেই বললেন, কেমন আছো কলিমুল্লাহ? কলিমুল্লাহ বলল, ভালো আছি স্যার, আপনার শরীর কেমন? এই প্রশ্নের জবাব না দিয়ে জহুর সাহেব বললেন, কলিমুল্লাহ, তুমি তো কবি মানুষ, বলো দেখি আত্মা কি? কলিমুল্লাহ বলল, জানি না স্যার। জহুর সাহেব বললেন, কোরআন শরীফে আত্মাকে বলা হয়েছে ওয়ার্ডার অফ গড। ভালো কথা, তুমি আল্লাহ বিশ্বাস করো? কলিমুল্লাহ বিস্মিত হয়ে বলল, এইটা কি বলেন স্যার, আল্লাহ বিশ্বাস করব না কেন? 5 ওয়াক্তের নামাজ সবসময় ঠিক মতো পড়া হয় না, কিন্তু আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, রোজা 30টা রাখি। জহুর সাহেব বই থেকে মুখ তুলে কলিমুল্লার দিকে ঘুরে তাকিয়ে বললেন, তুমি গত কয়েকদিনে যে ভয়ঙ্কর অন্যায়গুলো করেছ, একজন আল্লাহ বিশ্বাসী মানুষ কি তা করতে পারে? প্রশ্ন শুনে কলিমুল্লাহ হতভম্ব হয়ে গেল। মনে মনে বলল,
তুই এখন এগুলো কি বলিস? আমি যা করেছি তোদের কথা মতো করেছি। হাতে যাদের লিস্ট ধরিয়ে দিয়েছিস, খুঁজে খুঁজে তাদের এনে দিয়েছি। পরে তাদেরকে নিয়ে তোরা কি করেছিস সেটা তোদের ব্যাপার। পাপ যদি কারো হয় তোদের হবে। জোহর সাহেব বললেন, আত্মা সম্পর্কে এই বইটিতে কি লেখা হয়েছে শোনো। দ্য এক্সপিরিয়েন্স অফ এভরি সোল বিকাম দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য ডিভাইন মাইন্ড, দেয়ারফর দ্য ডিভাইন মাইন্ড হ্যাজ দ্য নলেজ অফ অল বিইংস। কলিমুল্লাহ বলল, বইটা কার লেখা স্যার? একজন সুফির লেখা। সুফির নাম হজরত এনায়েত খান। কলিমুল্লাহ তার মুখ হাসি হাসি করে রাখল, তবে মনে মনে বলল, শালা বিহারি, এখন সুফি সাধন করছো? মোমবাতি জ্বালায় সাধনা? জোহর সাহেব বই বন্ধ করতে করতে বলল, আল্লাহ খোদা, বেহেশত, দুজক এসব বিষয়ে আমার বিশ্বাস কিছু কম। তারপরও মাঝে মাঝে মনে হয় থাকতেও পারে। যদি থাকে আমি সরাসরি দুজকে যাব। কলিমুল্লাহ বললেন, এইটা স্যার আপনি বলতে পারেন না। যে দুজকে যাবে, কে বেহেশতে যাবে, এটা আল্লাপাক নির্ধারণ করবেন। জোহর সাহেব দৃঢ় গলায় বলল, দুজকে যে আমি যাব এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো আপত্তিও নাই। আপত্তি এক জায়গায়, দুজকে তোমার মতো লোকজন আমার সঙ্গে থাকবে, এটাই আমার আপত্তি। কলিমুল্লাহ কি বলবে ভেবে পেল না। সে এসেছিল জোহর সাহেবের কাছ থেকে ভেতরের কিছু খবর বের করতে। এখন তার এখানে আসা ঠিক হয়নি। কলিমুল্লাহ, জি স্যার। তোমার জন্য বড় একটা দুঃসংবাদ আছে। কলিমুল্লাহর বুক ছ্যাদ করে উঠল। বলে কি লোক, বড় দুঃসংবাদ মানে কি? জোহর সাহেব চাদরের নিচ থেকে সিগারেট বের করে মোমবাতির আলো সিগারেট ধরালেন। তখন বোঝা গেল তিনি মোমবাতি জ্বালিয়ে রেখেছেন সিগারেট ধরানোর সুবিধার জন্য। কলিমুল্লাহ, জি স্যার। দুঃসংবাদটা হচ্ছে তোমাদের দেশ স্বাধীন হতে যাচ্ছে। ইন্ডিয়ান সেনাবাহিনী এখনো শহরে ঢুকে নাই, কিন্তু মুক্তিযোদ্ধা ঢুকে পড়েছে। বলেন কি স্যার? জোহর সাহেব সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, আমি যতদূর জানি জেনারেল ইয়াহিয়া খান জেনারেল নিয়াজিকে সম্মানজনক শর্তে আত্মসমর্পণ করতে বলেছেন। ঘটনাটা ঘটতে যাচ্ছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে তোমাকে অগ্রিম অভিবাদন। আমার অবস্থা দেখো, আমি একজন বিহারি, দেশ নিয়ে এমন এক জাতি। স্যার, আমি যাই? যাও। দাড়ি কখন কামিয়েছ? আজ? জি স্যার, উকুন হয়েছিল। দাড়ি কেটে ভালো করেছ, বুদ্ধিমানের কাজ করেছ। কথা শেষ করে তিনি বই পড়ায় মন দিলেন। মরিয়ম বিকাল থেকে ছাদে। আগে ছাদে যেতে ভয় ভয় লাগত, আজ ভোর থেকে ভয় লাগছে না। সব বাড়ির ছাদেই মানুষ। তারা তাকিয়ে আছে আকাশের দিকে। ইন্ডিয়ান প্লেন বারবার আসছে, নিচু হয়ে উঠছে, সাগরে চলে গেল, আবার ফিরে এলো। কি সুন্দর দৃশ্য! কোনো কোনো বাড়ির ছাদ থেকে চিৎকারও শোনা যাচ্ছে, জয় বাংলা বলে চিৎকার। ঢাকার মানুষের এখন এত সাহস হয়েছে, জয় বাংলা বলছে। বিশ্বাস হতে চায় না, মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। সাফিয়া পুত্রকে কোলে নিয়ে ছাদে এলেন। মরিয়মকে দেখে বললেন, বাবুকে একটু কোলে নে, মনে হয় জ্বর আসছে। মরিয়ম ভাইকে কোলে নিতে নিতে বলল, মা, কিছুক্ষণ ছাদে থাকো। সাফিয়া বলল, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করব। তুমি রোজা? কিসের রোজা মা? দেশ স্বাধীন হবার রোজা। আমাকে বললে না কেন? আমি রোজা রাখতাম। মা, দেশ কি সত্যি সত্যি স্বাধীন হচ্ছে? এইসব তো আমি বুঝি না। তোমার মন কি বলছে মা? সাফিয়া জবাব না দিয়ে নিচে নেমে যেতে গিয়েও ফিরে এসে বললেন, দে বাবুকে দে, নিয়েই যাই। মরিয়ম বলল, নিয়ে যাবে কেন? থাকুক না আমার কোলে। তুমি সুন্দর শাড়ি পরে আছিও, শাড়িটা নষ্ট হবে। নষ্ট হবে না, থাকুক। মা, আমাকে কি দেখতে সুন্দর লাগছে? খুব সুন্দর লাগছে রে মা, খুব সুন্দর। আচ্ছা মা, বিয়ের শাড়ি নাকি বিবাহবার্ষিকী ছাড়া অন্য কোনো সময় পরা অলক্ষণ? কে বলেছে? কে বলেছে আমার মনে নেই।
অলক্ষণ হলে এই শাড়ি বদলে অন্য শাড়ি পরব। সাফিয়া কিছু বললেন না। বিয়ের শাড়ি অন্য সময় পরা অলক্ষণ কি না তিনি জানেন না। যদি অলক্ষণ হয় তাহলে না পরাই ভালো, কিন্তু মেয়েটা এত আগ্রহ করে শাড়িটা পরেছে, সে শাড়ি বদলালে তিনি কি করে বলবেন? ভাইকে কোলে নিয়ে মরিয়ম ছাদের এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, গুজগুজ করে গল্প করছে। আর তার ভাই যে তাকে চোখে দেখে না এই বিষয়ে এখন সবাই নিশ্চিত। এখন সন্দেহ হচ্ছে সে কানেও শোনে না। তার সঙ্গে যত গল্পই করা হোক না কেন সে শোনে না। নিজের মনে তা তা করে এক ধরনের শব্দ করে, শুধু পেটে খুঁচা দিলে শব্দ করে হাসে। সেই হাসির শব্দ সুন্দর। মরিয়ম একটু পর পর ভাইয়ের পেটে খোঁচা দিয়ে ভাইকে হাসাচ্ছে আর বলছে, হে গুটুক এই। তার ভাইকে ইহাইয়া নামে এখন কেউ ডাকে না, এক একজন এক এক নামে ডাকে। সে ডাকে গুটকো। এই গুটকু, দেশ স্বাধীন হতে যাচ্ছে, বুঝতে পারছিস? হুঁ, স্বাধীন হচ্ছে। স্বাধীন কি জিনিস বুঝিস? স্বাধীন হলো জয় বাংলা, সব মিলিটারি চলে যাবে। ওহো, চলে যাবে না, এদেরকে আমরা কচুকাটা করব। গ্যাচ 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 গ্যাচ। ঘুটকো হাসছে, মনের আনন্দে হাসছে, কারণ ঘ্যাচ ঘ্যাচ করার সময় মরিয়ম ভাইয়ের পেটে কলার চালানোর মতো শব্দ করছে, ভঙ্গি করছে। আমি যে বিয়ে শাড়িটা পরেছি, বুঝতে পারছিস? বল দেখি কেন পরেছি? বলতে পারলে বুঝতে পারবো তোর বুদ্ধি আছে। দেশ স্বাধীন হলে আমাদের বাসায় একজন লোক আসবে, তার জন্য শাড়ি পরেছি। বল দেখি লোকটাকে, সে আমার কে হয়? হাসি বন্ধ, হাসি বন্ধ, প্রশ্ন জবাব দে। মরিয়ম ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়ালো। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এখন কারফিউ চলছে, অথচ রাস্তায় লোকজন। মিলিটারির কোনো গাড়ি দেখা যাচ্ছে না। দেশ কি স্বাধীন হয়ে গেছে? কলিমুল্লাহ তার ঘরে শরীর ম্যাচ ম্যাচ করছে বলে সে চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। মাসুমা কয়েকবার এসে গায়ে হাত দিয়ে দেখে গেছে জ্বর কিনা। মানুষটার কিছু হলে তার এমন অস্থির লাগে, সবচেয়ে অস্থির লাগে মানুষটা যদি কথা না বলে চুপ করে থাকে। গতকাল থেকে লোকটা কেমন যেন চুপ মেরে আছে। মাসুমা বলল, তোমার শরীর কি বেশি খারাপ লাগছে? এই এই। কলিমুল্লাহ বলল, গা ম্যাচ ম্যাচ করছে, তেমন কিছু না। গা টিপে দেব? দরকার নেই। মাথায় হাত বুলিয়ে দেই? হুম, তুমি এক কাজ করো, অন্য ঘরে যাও। আমি কিছুক্ষণ একা একা চোখ বন্ধ করে শুয়ে থাকি। মাসুমা করুণ গলায় বলল, আমি থাকি তোমার সঙ্গে, কথা বলবো না, গায়ে মাথায় হাত বুলিয়ে দেব, তোমার ভালো লাগবে। কোনো দরকার নেই, তুমি বরং একটা পেন্সিল দাও, আর আমার কবিতা খাতাটা দাও তো। মাসুমা এতক্ষণে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। মানুষটা যখন বলল কিছুক্ষণ একা একা চোখ বন্ধ করে শুয়ে থাকি, তখন তার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল মানুষটা তার সঙ্গ পছন্দ করছে না। এখন দেখা যাচ্ছে ঘটনা সেরকম না। মানুষটা মনে মনে কবিতা নিয়ে ভাবছিল বলে এরকম বলছে। এসব ছোটখাটো কারণে কবিতায় মানুষদের স্ত্রীরা ভুল বোঝে। মাসুমা কবিতার খাতা এবং দুটি পেন্সিল নিয়ে বিছানায় উঠে এলো। লোকটা রাগ করুক আর যাই করুক, সে চাদরের নিচে লোকটাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। লোকটার পিঠে নাক ঘষবে। লোকটার পিঠে নাক ঘষতে মাসুমার অসম্ভব ভালো লাগে। কেন লাগে জানে না। কলিমুল্লাহ কবিতার খাতা এবং পেন্সিল নিয়ে আধশোয়া হয়ে বসেছে। মাসুমা স্বামীর সঙ্গে লেপটি শুয়ে আছে। কলিমুল্লাহ কিছু বলছে না। মাসুমা আদুরে গলায় বলল, কবিতাটার নাম কি? কলিমুল্লাহ বলল, চুপচাপ শুয়ে থাকো, কথা বলো না। মাসুমা বলল, সরি, আর কথা বলবো না। কলিমুল্লাহ স্বাধীনতা নিয়ে দীর্ঘ একটা কবিতা লেখার চেষ্টা করছেন। প্রথম লাইনটা মাথায় চলে এসেছে, দ্বিতীয় লাইন এখনো আসেনি। এসব ক্ষেত্রে প্রথম লাইন অনেকক্ষণ মাথায় খেলাতে হয়, তখন দ্বিতীয় লাইন আপনা আপনি আসে। এসেছে রঙিন, জল পরে পাতা নড়ে দিন। এই হচ্ছে প্রথম লাইন। এখানে রঙিন মানে স্বাধীনতা, জল পরে পাতা নড়ে হল শাশ্বত বাংলা। এসেছে রঙিন, জল পরে পাতা নড়ে দিন। অনেকক্ষণ কথা বলতে না পেরে মাসুদার দম বন্ধ হয়ে আসছে। দম বন্ধ ভাবটা কাটানোর জন্য সে বলল, কবিতা কি নিয়ে লিখছ? কলিমুল্লাহ রাগ করল না, সহজ গলায় বলল, স্বাধীনতা নিয়ে। কলিমুল্লাহর গলার
শান্ত স্বরে সাহস পেয়ে মাসুমা বলল, তুমি আমাকে নিয়ে অনেকদিন কবিতা লিখছ না, স্বাধীনতার কবিতা পরে লেখো, আগে আমাকে নিয়ে একটা কবিতা লিখো। কলিমুল্লাহ জবাব দিল না। দ্বিতীয় লাইন তার মাথায় এসে গেছে, পুরোটা না, অর্ধেকটা। বাতাসে বারুদ গন্ধ। এই, আমাকে নিয়ে কবিতাটা কবে লিখবে? আহা, একটু চুপ করো না। আগে বলো আমাকে নিয়ে কবিতাটা কবে লিখবে, তারপর চুপ করব। স্বাধীনতা এখনো আসেনি, তাকে নিয়ে কবিতা লিখতে বসেছ? আমি তো এসেছি। আমি এতক্ষণ তোমার পাশে শুয়ে আছি, তুমি একবার আমার দিকে তাকাওনি? স্বাধীনতা চোখে দেখা যায় না, আমাকে চোখে দেখা যায়। কলিমুল্লাহ স্ত্রীর দিকে তাকালো। মাসুমার গায়ে গাঢ় সবুজ রঙের শাড়ি। মাসুমাকে সুন্দর লাগছে। গাঢ় রং ফর্সা মেয়েদের খুব মানায়। মাসুমা বলল, তুমি আগে বলেছিলে দেশ স্বাধীন হবে না, এখন তো হচ্ছে না? কলিমুল্লাহ জবাব দিল না। মাসুমা প্রায় ফিসফিস করে বলল, তুমি রাগ না করলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? জিজ্ঞেস করো। না, আগে বলো, রাগ করবে না? আমার গায়ে হাত দিয়ে বলো, রাগ করবে না? কলিমুল্লাহ স্ত্রীর গায়ে হাত দিয়ে বলল, রাগ করব না। তুমি তো পাকিস্তানিদের পক্ষে অনেক কাজ টাজ করেছ, এখন তুমি বিপদে পড়বে না? না, আমি হচ্ছে গিরগিটি। তার মানে কি? গিরগিটি গায়ের রং বদলাতে পারে, আমিও পারি। মানুষকে বেঁচে থাকতে হলে গিরগিটি হতে হয়। তাহলে একটা গল্প শোনো, দারুণ সাহেবের গল্প, সার্ভাইভাল নিয়ে গল্প। মাসুমা মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়েছে। গল্প তার মাথায় ঢুকছে না। মানুষটার বক্তৃতার ভঙ্গিতে দেখলে ভালো লাগছে। মাসুমা মনে মনে জপ করতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সে ঠিক করেছে মানুষটা যতক্ষণ বক্তৃতা দিবে ততক্ষণ সে মনে মনে বলবে, আমি তোমাকে ভালোবাসি। শুধু যে মনে মনে বলবে তা না, কতবার বলা হলো তার হিসাবও রাখবে। কলিমুল্লাহর বক্তৃতা শেষ করে বললেন, আঙ্গুলে কি গুনছিলে? মাসুমা লজ্জিত গলায় বলল, কিছু না। আমার যুক্তি তোমার পছন্দ হয়েছে? যে সমাজের জন্য যে ফিট সে ত্রিকে থাকবে, সে আনফিট সে ঝরে যাবে। বলো, পছন্দ হয়েছে না? তুমি যা বলো তাই আমার পছন্দ হয়। তাহলে এখন একটা কাজ করো তো, কাছে নিয়ে এসো। কাছে দিয়ে কি করবে? তোমার সবুজ শাড়িটা কেটে বাংলাদেশের পতাকা বানাবো। যেদিন স্বাধীন হবে সেদিনই পতাকা উড়াবো। লাল রঙের কাপড় আছে? তোমার লাল শাড়ি আছে না? আছে। স্বামী স্ত্রী দরজা বন্ধ করে বাংলাদেশের পতাকা বানাচ্ছে। মাসুমা খুবই মজা পাচ্ছে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে 16তম পর্ব এখানে শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।